24কে নিয়ে আমরা বর্তমানে এত মাতামাতি করতেছি যে 71কে আমরা ভুলে গেছি। কেউ কেউ তো বলা শুরু করছে 24 বড় নাকি 71 বড়। এই যে ডিভাইডেশন তৈরি হয়ে গেছে, এটা নিয়ে আমরা মানুষের মনে চরম অসন্তোষ। আমরা শুধু 24কে নিয়ে পড়ে থাকবো না, চলুন আজকে 71কে নিয়ে কিছু একটা করা যাক। লেটস গো। 71-এর চেতনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বধ্যভূমিতে, যেটি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কিশোরগড় ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অবস্থিত। পলাশবাড়ী থেকে উত্তর দিকে 5 কিলোমিটার দূরত্বে এই বধ্যভূমিটি। প্রথমবারের মতো আমি এই গ্রামে যাচ্ছি, আর গ্রামের এত সুন্দর রাস্তা দেখে সত্যিকার অর্থে আমি জার্নিটাকে খুব উপভোগ করেছিলাম। অটো থেকে প্রথম নামলাম কাশিয়াবাড়ি বাজারে। এরপর বাজার থেকে আরেকটি অটো ধরে 5 মিনিটের দূরত্বে রামচন্দ্রপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে রামচন্দ্রপুরের বধ্যভূমিতে এসে পৌঁছালাম। আপনারা জানলে অবাক হবেন যে সারা বাংলাদেশে এরকম 7টা বধ্যভূমি রয়েছে। তার মধ্যে রামচন্দ্রপুর গ্রামের বধ্যভূমিটি 2 নম্বরে অবস্থিত, এবং বাংলাদেশ সরকার এই রামচন্দ্রপুর যে বধ্যভূমিটা রয়েছে এটাকে আরও সংস্কার করার জন্য এবং এটাকে আরও বৃদ্ধি করার জন্য আরও নতুনভাবে ব্যবস্থা নিচ্ছে, যাতে করে শহীদদের স্মৃতিগুলো যুগের পর যুগ ধরে রক্ষা করা যায়। এবং আমরা সকলেই 1971 সালে যেসব শহীদের হয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তারা যেন জান্নাতবাসী হয়, এই জন্য আমরা সকলেই দোয়া প্রার্থনা করি। বধ্যভূমি দেখা শেষ হলে এক বাইকে চড়ে হাজিরঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। চর বেষ্টিত হাজিরঘাটে অবশেষে পৌঁছে গেলাম। এই হাজিরঘাটটি বাংলাদেশের অন্যতম 2টি জেলা গাইবান্ধা এবং দিনাজপুর, এই 2টি জেলাকে পৃথক করে রেখেছে। আমার পেছনে নদী পার হওয়ার জন্য একটি সেতু দেখতে পাচ্ছেন, এই জায়গাটিকে বলে হাজিরঘাট। হাজিরঘাটের এই পাশে যে অঞ্চল, এই অঞ্চলটি হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মধ্যে, এবং নদীর ওই পারের অঞ্চলটা হচ্ছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার মধ্যে। অর্থাৎ এই সাঁকোটা যে 2টা জেলা অথবা 2টা উপজেলাকে পৃথক করেছে। এবং এই হাজারীঘাট এই জন্য বিখ্যাত কারণ এই ঘাটটা 2টা জেলা অথবা 2টা উপজেলাকে আলাদা করেছে। এবং এখন পানি কম, এই জন্যই একটু দেখতে সুবিধা হচ্ছে, বাট পানি যখন প্রচুর বেশি থাকে এই সবগুলো কিন্তু পানির নিচে থাকে, এবং যার ফলে ঘাটটা তখন আরও জাঁকজমকপূর্ণ হয়। হাজিরঘাট পেরিয়ে আবারও অটোতে উঠলাম ঘোড়াঘাটের লাল দিঘিতে যাব বলে। ঘোড়াঘাট অঞ্চলের মাটিগুলো লাল, তাই বাড়িগুলো দেখতেও লাল লাগে। অবশেষে পৌঁছে গেলাম ঘোড়াঘাটের বিখ্যাত স্পট লাল দিঘিতে। আমি যে জায়গায় অবস্থান করছি এটিকে বলা হয় লাল দিঘি। লাল দিঘি নামকরণ করার উদ্দেশ্যটা হচ্ছে এই যে বিশাল বড় দেখতে পাচ্ছেন না, এই বিশাল বড় পুকুর, এটাকে বলে দিঘি। আর এখানকার যে মাটিগুলো যে আছে মাটিগুলো লাল রঙের, এই জন্য এই জায়গাটাকে বলা হয় লাল দিঘি। আমি যখন এই দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় ঘোড়াঘাট কৃষি স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতাম, তখন আমরা বন্ধুরা মাঝে মাঝে সময় পেলে এই জায়গাগুলোতে আসতাম। ওই যে পেছনে যে বিশাল বড় আমের বাগানটা দেখতে পাচ্ছেন না, ওখানে আমরা আড্ডা দিতাম। এছাড়াও এই জায়গাটা বিশাল বড় একটা অঞ্চল নিয়ে গঠিত, আমরা এখানে মাঝে মধ্যে আসতাম, আড্ডা দিতাম, গল্প সল্প করতাম। আপনাদেরকে পেছনে একটু জায়গাটা দেখাই যে এটা কিন্তু বিশাল বড়। আমরা জমিদার আমলের বিশাল বড় দিঘি দেখেছি, সচরাচর কিন্তু পুকুর অথবা দিঘি কিন্তু এত বড় কিন্তু হয় না।
তো এটা কিন্তু বিশাল বড় একটা, দেখে মনে হয় যে নদীর মতো একটা। তবে যাই হোক, এটা বিশাল বড় একটা অঞ্চল নিয়ে গঠিত। আর এখানকার মাটিগুলো লাল রঙের, অর্থাৎ ঘোড়াঘাটের এই অঞ্চলটার বেশিরভাগ মাটি হচ্ছে লাল রঙের, এই জন্যই এটাকে লাল দিঘি বলা হয়। তো দেখুন একটু জায়গাটাকে, কত আড্ডা দিয়েছি আমরা, বন্ধু বান্ধব, আমরা এখানে আসতাম, গল্প সল্প করতাম। আজকে দীর্ঘ কত বছর পর, 10 বছরের পর এই জায়গাটা আসতাম। ঘোড়াঘাটে খুব একটা আসা হয় না, কারণ আমি পলাশবাড়ী উপজেলার। ঘোরাঘুরি শেষ হলে ঘোড়াঘাট বাজার থেকে সন্ধ্যার পর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভালো থাকবেন আপনারা সবাই।